মুভি ম্যান চ্যানেলে আপনাকে স্বাগত। সঞ্জয় দত্তের জীবন এবং ক্যারিয়ার অন্য যেকোনো বলিউড অভিনেতার জীবন থেকে সম্পূর্ণ আলাদা। যেখানে একসময় মানুষ তাকে ড্রাগ এডিক্ট হিসেবে দেখত, অন্যদিকে সঞ্জয় দত্তকে দেশদ্রোহী হিসেবেও জানত দেশের মানুষ। মাদকাসক্তি চরম পর্যায়ে পৌঁছে যায়, তাকে মাদকাসক্তি থেকে বের করার জন্য বিদেশে রিহ্যাব সেন্টারে পর্যন্ত পাঠাতে হয়েছিল। তার বাড়ি থেকে একসময় উদ্ধার হয় AK-47, যার জন্য সঞ্জয় দত্তের বিরুদ্ধে টাডা আইনে মামলাও করা হয়। এত কিছু সত্ত্বেও দর্শকমহল এখনও কেন তাকে এত ভালোবাসেন, কি আছে এই সঞ্জু বাবার মধ্যে, চলুন জানব আজকের এই ভিডিওতে। তবে বলে রাখি, সঞ্জয় দত্তের জীবন কিন্তু একটি ফিল্মের গল্পের থেকে কোন অংশে কম নয়, যেখানে আমরা দেখতে পাই রোমান্স, অ্যাকশন, ইমোশন। আজকের এপিসোডে সঞ্জয় দত্তের জীবন সম্পর্কে তথ্য আপনাদের সামনে তুলে ধরব, যা এর আগে হয়তো আপনারা কখনোই শোনেননি। তাই সম্পূর্ণ তথ্য জানতে ভিডিওটিকে না টেনে শেষ পর্যন্ত দেখুন। সঞ্জয় দত্তের পিতার নাম সুনীল দত্ত এবং মায়ের নাম নার্গিস দত্ত। নার্গিস দেবী যখন গর্ভবতী ছিলেন, তখন সুনীল বাবু এবং নার্গিস দুজনে ঠিক করেন তাদের হবু সন্তানের নাম ঠিক করার জন্য একটি নতুন পন্থা অবলম্বন করতে হবে, আর সেটি হল সংবাদপত্রে পাঠকদের উদ্দেশ্যে একটি বিজ্ঞাপন দেওয়া যে হবু সন্তানের জন্য একটি ছেলে এবং একটি মেয়ের নাম সাজেস্ট করুন। বহু লোকে চিঠি লিখে তাদের নাম সাজেস্ট করে। সেই নামগুলির মধ্যে সঞ্জয় নামটি তাদের খুবই ভালো লাগে এবং পরবর্তীতে পুত্র সন্তান হওয়ায় তারা নামকরণ করেন সঞ্জয়। 2013 সালে যখন সঞ্জয় দত্তকে জেলে যেতে হয়েছিল, তখন জেলের মধ্যে অন্যান্য কয়েদিদের মতো সঞ্জয় দত্তকেও পেপার ব্যাগ বানানোর কাজ দেওয়া হয়েছিল, যার জন্য পারিশ্রমিক হিসেবে তাকে দেওয়া হতো পার ডে 50 টাকা করে। 2016 সালে যখন তিনি জেল থেকে ছাড়া পান, তখন তার টোটাল ইনকাম হয়েছিল প্রায় 16,000 টাকা, যার মধ্যে প্রায় সমস্তই তিনি জেলের ক্যান্টিনে খরচ করে ফেলেছিলেন। কিন্তু তা সত্ত্বেও যখন তিনি জেল থেকে বের হন, তার ব্যালেন্স টাকা বেঁচেছিল 450 টাকা, যেটা তিনি জেল থেকে বেরিয়ে তার স্ত্রী মান্যতার হাতে তুলে দেন। সঞ্জয় দত্ত তার জীবনে দুবার ফিল্মফেয়ার অ্যাওয়ার্ড জেতেন। ফিল্ম বাস্তবের জন্য তিনি প্রথম ফিল্মফেয়ার অ্যাওয়ার্ডটি জেতেন এবং দ্বিতীয়বার মুন্না ভাই MBBS-এর জন্য তাকে বেস্ট কমেডিয়ান হিসেবে ফিল্মফেয়ার অ্যাওয়ার্ড দেওয়া হয়। সঞ্জয় দত্তের প্রথম ছবি রকির শুটিং এও তিনি খুব নেশা করতেন। যখন রকির শুটিং এর জন্য তিনি কাশ্মীর যাচ্ছিলেন, তখন ফ্লাইটেও পায়ের মোজার মধ্যে কোকেন লুকিয়ে নিয়ে গিয়েছিলেন। পরবর্তীতে বিভিন্ন ইন্টারভিউতে সঞ্জয় দত্ত নিজেই কনফেস করেছেন যে আমি রকেট শুটিং এর মধ্যেও একদম নেশা করে যেতাম। সঞ্জয় দত্ত তার জীবনের প্রথম সিগারেটটি মাত্র 9 বছর বয়সে পান করেন। ওই ছোট্ট বয়সেও সঞ্জয় তার বাবা সুনীল দত্ত এবং তার বন্ধুদের লাইফস্টাইল দেখে অবাক হতেন। যখনই বাবার বন্ধুরা তাদের বাড়িতে একত্রিত হতেন, সবাই মিলে সিগারেট পান করত, আর সঞ্জয় দত্তের এটা দেখে অনেক কৌতূহল হয়। একবার অ্যাস্ট্রে থেকে অর্ধেক জ্বলা সিগারেটটা ধরে তিনি টানতে শুরু করেন কোনভাবে সুনীল দত্ত এটা দেখতে পান। তিনি খুবই ক্ষুব্ধ হন সঞ্জয়ের উপর। সুনীল বাবুর মতে সঞ্জয় বাড়িতে বেশি আদর পেয়ে বাদর হয়ে গেছে, তাকে এবার বোর্ডিং স্কুলে পাঠাতে হবে। এ বিষয়ে তাকে পরামর্শ দিয়েছিলেন শ্রীমতী ইন্দিরা গান্ধী, কারণ এ সময় সুনীল কংগ্রেস পার্টির একজন অ্যাক্টিভ মেম্বার ছিলেন। সুনীল বাবু ইন্দিরা গান্ধীর কাছে সঞ্জয়ের ভবিষ্যৎ সম্পর্কে দুশ্চিন্তা প্রকাশ করেন এবং ইন্দিরা গান্ধী তাকে পরামর্শ দেন তাকে বোর্ডিং স্কুলে পাঠিয়ে দেওয়ার জন্য। আর হয়েছিল তাই। পরবর্তী 9 বছর সঞ্জয় বোর্ডিং স্কুলেই কাটান। বোর্ডিং স্কুলে কাটানোর পর সঞ্জয়ের যখন কলেজ যাওয়ার সময় আসে, তখন সঞ্জয় স্থির করেন আমি আর কলেজে পড়াশোনা করব না। একথা তার বাবাকেও জানান, কিন্তু সুনীল বাবু পরিষ্কার জানিয়ে দেন তোমাকে গ্রাজুয়েট হতেই হবে, তারপর তুমি তোমার জীবনে যা ইচ্ছা তাই করো। কাজেই সঞ্জয়কে এডমিশন করানো হয় মুম্বাইয়ের এলফিনস্টোন কলেজে, যেখানে কলেজের প্রথম বর্ষে সঞ্জয় 1 থেকে 2 বারের বেশি কোন ক্লাসই করেননি এবং এইটাই ছিল সেই জায়গা যেখান থেকে সঞ্জয়ের ড্রাগ এডিক্ট হওয়ার পথযাত্রা শুরু হয়।
কলেজে থাকা অবস্থায় সঞ্জয় ঠিক করেন তিনি ফিল্ম জগতে কাজ করবেন, কারণ ছোটবেলা থেকেই তার বাবা এবং মা এবং অন্যান্যদের ফিল্ম জগতের স্টারডাম দেখে তিনি বড় হয়েছেন। তিনি মনে করেছিলেন যে পড়াশোনা থেকে ফিল্ম লাইনে কাজ করা অনেক সহজ হবে। তাই তিনি সোজা তার বাবাকে গিয়ে বলেন, বাবা, আমি হিরো হতে চাই। আমি ফিল্মে কাজ করতে চাই। এটা শুনে সুনীল বাবু চরম রাগান্বিত হন এবং তিনি বলেন, তোমার কি মনে হয় পড়াশোনা থেকে ফিল্ম লাইনে কাজ করা বা হিরো হওয়া খুব সহজ কাজ? কিন্তু সঞ্জয় বলেন, না, আমি হিরো হতে চাই। সুনীল দা তখন বলেন, ঠিক আছে। হিরো হতে গেলে তোমাকে অন্তত 2-2.5 বছর প্রপার ট্রেনিং এর মধ্যে থাকতে হবে। সঞ্জয় কোন আগে পিছনে না ভেবে তিনি বাবার কথায় হ্যাঁ করে দেন এবং পরবর্তী 2.5 বছর তাকে কঠোর অধ্যাবসার মধ্যে দিয়ে যেতে হয়, যেখানে ছিল ক্যারাটে, সাঁতার, অ্যাক্টিং, আবৃত্তি, নাচ, গান ইত্যাদির প্রপার ট্রেনিং শেষে প্রথম মুভিতে কাজ করেন রকিতে। এবং ততদিনে সঞ্জয়ের মা নার্গিসের ক্যান্সার অন্তিম স্টেজে পৌঁছে যায়। নার্গিস দেবীর ইচ্ছা ছিল তার ছেলের প্রথম ছবির প্রিমিয়ার তিনি হলে গিয়ে বড় স্ক্রিনে দেখতে চান, কিন্তু দুঃখের বিষয় ৩রা মে ছবি রিলিজের মাত্র 5 দিন আগে নার্গিস দেবী এ জগতের মায়া ত্যাগ করেন। 4ই মে যখন হলে মুভির প্রিমিয়ার চলছিল তখন সঞ্জয় তার মায়ের জন্য প্রথম সারিতে একটা সিট বুক করে রাখেন, যেটি তার মাকে উৎসর্গ করা ছিল। টিনা মুনিম এবং সঞ্জয় দত্তের প্রথম দেখা হয় রকি ছবির শুটিং এর সেটে এবং তারপর তাদের অ্যাফেয়ার চলে প্রায় 2 থেকে 2.5 বছর। কিন্তু এর পরে টিনামনি তার থেকে ব্রেকআপ করে নেন। টিনার কথা অনুযায়ী সঞ্জয় এ সময় চরম ড্রাগ এডিক্ট হয়ে পড়েছিলেন। এ সময় তার হুঁশ জ্ঞানও থাকত না। কখন খাওয়া, কখন স্নান করা, ছবির শুটিং এ আসা লেট করা ইত্যাদির জন্য টিনা তার থেকে ব্রেকআপ করে নেন। একবার রকি ছবির একটা আউটডোর শুটিং এ একজন লোক টিনা মুনিমকে অনেক বিরক্ত করতে থাকেন। সঞ্জয় খবর পেয়ে গিয়ে সেই লোককে সেখানেই মারতে থাকেন সঞ্জয়। এ ব্যাপারে নিজেই অনেক ইন্টারভিউতে বলেছেন। সঞ্জয় বলেন, আমি সে সময় খুবই ইয়াং ছিলাম এবং টিনার জন্য প্রোটেক্টিভ ছিলাম। কোন একজন অসভ্য লোক তার সঙ্গে দুর্ব্যবহার করছে দেখে আমি নিজেকে আর ধরে রাখতে পারিনি। আমি তৎক্ষণাৎ সেখানে যাই এবং তাকে মারতে শুরু করি। দুজনে আলাদা হয়ে যাওয়ার পরেও সঞ্জয় টিনার প্রতি খুবই পজেসিভ ছিলেন। পরবর্তীতে টিনা এবং ঋষি কাপুরের একটি ছবির শুটিং চলছিল এবং এরই মধ্যে চারিদিকে ছড়িয়ে পড়ে তাদের মধ্যে অ্যাফেয়ার চলছে। সঞ্জয় এটা শুনে নিজেকে আর ধরে রাখতে পারেননি। বন্ধু গুলশেন গ্রোভারকে নিয়ে পৌঁছে যান ঋষি কাপুরের ঘরে, কিন্তু সেখানে ঋষি কাপুরের স্ত্রী নিতু সিং ব্যাপারটা হ্যান্ডেল করেন এবং তাকে অ্যাসিওর করেন যে এই ধরনের কোন খবরই সত্য নয়, এটা একটি গুজব মাত্র। টিনার সঙ্গে ব্রেকআপের পরে সঞ্জয় কিমি কাটকারের সঙ্গে অ্যাফেয়ারে জড়িয়ে পড়েন। এ সময় কিমি কাটকার একজন বোল্ড অ্যাক্ট্রেস হিসেবে পরিচিত ছিলেন, কিন্তু এই সম্পর্কটাও বেশিদিন টেকেনি। বলা হয় এই সম্পর্কটাও ভেঙে যায় সঞ্জয়ের ড্রাগ এডিকশনের জন্য। সঞ্জয়ের নেশা করার অভ্যাস দিন দিন বাড়তেই থাকে। তিনি নিজে একটি ঘটনা শেয়ার করেন, বলেন, একদিন আমি ঘুম থেকে উঠে আমার বাড়ির চাকরকে কিছু খাবার দেওয়ার জন্য বলি আমার খিদে পেয়েছে, কিন্তু চাকরটি তার সামনে বসে কাঁদতে শুরু করেন। তাকে জিজ্ঞেস করায় সে কাঁদতে কাঁদতে বলেন, মালিক, আপনি 2 দিন পর ঘুম থেকে উঠলেন। সঞ্জয় এ কথাই বলেন, আমি জানি না আমি 2 দিন ধরে ঘুমিয়েছিলাম। এরপর সঞ্জয় নিজেই স্থির করেন এরকমভাবে বেশিদিন চললে আমি আর বাঁচব না। তাই তিনি নিজের মনে শক্তি যোগান এবং বাবা সুনীল বাবুর সঙ্গে কথা বলেন, বাবা, আমি এই ড্রাগের নেশা ছাড়তে চাই, আপনি আমাকে রিহ্যাব সেন্টারে পাঠিয়ে দিন। এরপর সুনীল দা সঞ্জয়কে আমেরিকার একটি রিহ্যাব সেন্টারে পাঠিয়ে দেন, যেখানে তার 1 বছর পর্যন্ত চিকিৎসা হয়। আমেরিকায় রিহাবে থাকা অবস্থায় সঞ্জয় ঠিক করেন, আমি আর ভারতবর্ষে যাব না, আমি এখানেই কোন ছোট একটা বিজনেস করব। কারণ ওই রিহাব সেন্টারেই আমেরিকার একজন বিজনেসম্যানের সঙ্গে তার পরিচয় হয়, আর সেই বিজনেসম্যান আমেরিকাতেই সঞ্জয়কে একটি বিজনেস পার্টনার হিসেবে অফার করেন। সঞ্জয় যখন তার বাবাকে একটা জানান, সুনীল বাবু তখন সঞ্জয়কে বলেন, তোমাকে অন্তত আর একবার ফিল্মে নিজের ক্যারিয়ারটাকে করার জন্য চেষ্টা করা উচিত।
সঞ্জয় তো ফিল্মে কাজ করার আর কোন ইচ্ছাই ছিল না, কিন্তু তিনি বাবার কথাকেও অমান্য করতে পারেননি, তাই তিনি ইন্ডিয়াতে এসে আরও একবার ফিল্মে কাজ করার জন্য তৈরি হন। রিহ্যাব থেকে দেশে ফেরার পর সঞ্জয় চেয়েছিলেন তিনি অনেকটা নিয়মানুবর্তিতার মধ্যে থাকবেন, কোন অনিয়ম করবেন না। তাই তিনি জিম জয়েন করেন এবং নিজের শরীর তৈরিতে মন দেন। রিহাবে থাকার সময় তিনি আর্ন স্নিগারের অনেকগুলো ছবি দেখেছিলেন, আর সেখান থেকেই তিনি নিজের শরীর তৈরি করার প্রতি অনুপ্রাণিত হন। রিহ্যাব থেকে ফেরার পর সঞ্জয় দত্তের পরপর দুটো ছবি রিলিজ করে, কিন্তু দুটো ছবি বক্স অফিসে মুখ থুবড়ে পড়ে, একদমই চলে না। আর তারপরই সঞ্জয় দত্তের দেখা হয় বলিউডের একজন নতুন ডিরেক্টরের সঙ্গে, যাকে পরবর্তীতে পুরো বিশ্ব চেনে, মহেশ ভাট নামে। মহেশ ভাট সঞ্জয়কে নাম ছবির জন্য অফার করেন এবং তাকে কাস্টও করেন। ভাই নাম ছবিটি বক্স অফিসে চলার সঙ্গে সঙ্গে সঞ্জয় দত্তের অ্যাক্টিং নজরে আসে। তারাও সঞ্জয় দত্তের অ্যাক্টিং সম্পর্কে লিখতে শুরু করেন, আর এর ফলশ্রুতিতে সঞ্জয়কে একের পর এক ছবি অফার পেতে শুরু করে। সঞ্জয় দত্তের মতে মহেশ ভাটই তাকে বলিউডে রিলঞ্চ করেন এবং যার জন্যই তার ক্যারিয়ার ঊর্ধ্বমুখী হয়। ১৯৮৬ সালে সঞ্জয়ের জীবনে একটি স্বর্ণযুগ বলা চলে, যেখানে তার ড্রাগ এডিকশন সম্পূর্ণ চলে গিয়েছে এবং নাম ছবির জন্য চারিদিকে সুনামও হয়েছে। পরবর্তী বিভিন্ন ছবির জন্য তিনি অফারও পাচ্ছেন, কিন্তু এরই মধ্যে তার জীবনের সবথেকে খারাপ সময় শুরু হয়, যখন তার সঙ্গে দেখা হয় রিচা শর্মার। রিচা বলিউডে সদ্য এসেছিলেন, সঞ্জয়ের সঙ্গে অ্যাফেয়ার হয়, আর মাত্র ১ বছরের মধ্যেই তারা স্থির করেন তারা বিয়ে করবেন। নিউ ইয়র্কে গিয়ে তারা বিয়েটাও সেরে ফেলেন ১৯৮৮ সালে। তাদের পরিবারে একজন নতুন সদস্য আসে, কিন্তু তার মেয়ের জন্মের মাত্র ৪ মাস পর থেকেই রিচার চরম সিভিয়ার হেডেক শুরু হয়। ক্রমেই জানা যায় রিচা শর্মার ব্রেনে টিউমার হয়েছে। সঞ্জয় তৎক্ষণাৎ তাকে নিউ ইয়র্কের সেই একই হসপিটালে ভর্তি করেন, যেখানে তার মা নার্গিসের চিকিৎসা হয়েছিল। সঞ্জয়ের জীবনে নেমে আসে এক চরম অন্ধকার, যেখানে তার ক্যারিয়ার উঠেছিল সাফল্যের শীর্ষে। অন্যদিকে মায়ের মৃত্যুর পর তিনি যেখানে ধীরে ধীরে স্টেবল হচ্ছিলেন, সেখানেই তার স্ত্রীর ব্রেনে টিউমার। একদিকে তার ঊর্ধ্বগতির ক্যারিয়ার, অন্যদিকে রিচা নিউ ইয়র্কে ভর্তি। তাই এদিকে ক্যারিয়ার সামলানোর সঙ্গে সঙ্গে কয়েকদিন অন্তরই তাকে নিউ ইয়র্ক যেতে হতো রিচার দেখাশোনা করার জন্য। আর এরই মধ্যে সঞ্জয় এবং মাধুরী দীক্ষিতেরও একটা অ্যাফেয়ার শুরু হয়, তারা অন স্ক্রিনেও খুব ভালো কাজ করছিলেন। রিচা পরবর্তীতে জানান, আমি নিউ ইয়র্কে চিকিৎসাধীন অবস্থায় তাদের মধ্যে অ্যাফেয়ার শুরু হয় এবং মাধুরীর জন্যই আমাদের সংসারে অশান্তিও শুরু হয়। রিচা ক্যান্সার থেকে কিছুটা ওভারকাম করেন এবং সঞ্জয়ের সঙ্গে তার ডিভোর্স ফাইল হলে সঞ্জয় চেয়েছিলেন তার মেয়ে ত্রিশালার কাস্টি, কিন্তু রিচার পরিবার সেটাতে রাজি হননি, কারণ বিরুদ্ধে চলছিল তখন কেস। তাই রিচার পরিবার চায়নি মেয়ে সঞ্জয়ের কাছে থাকুক। কেস চলে ৫ বছর ধরে, আর এরই মধ্যে আবার রিচার ব্রেন ক্যান্সার ধরা পড়ে। অবশেষে ১৯৯৬ সালে রিচা শর্মার মৃত্যু হয়। ততদিনে মেয়ে ত্রিশালার ১০ বছর পূর্ণ হয়ে গেছে। তাই তখন সঞ্জয় দত্তের পরিবার স্থির করেন মেয়ে ১০ বছর আমেরিকায় কাটিয়েছে এবং সেখানকার কালচারেই সে বড় হচ্ছে, তাই সেখানেই থাকা তার ভালো, তাই সেখানেই তার বড় হওয়া সবথেকে বেস্ট হবে। সঞ্জয় ঠিক করেন মেয়ে আমেরিকাতেই বড় হবে এবং যখন ইচ্ছা তখনই সে দেশে ফিরে সবার সঙ্গে দেখা করতে পারবে। তাই পরবর্তীতে মেয়েও সেখানেই থেকে যায় এবং এখনো পর্যন্ত সঞ্জয় সবসময় তার সঙ্গে যোগাযোগ রেখে চলেছেন। ত্রিশালার শাহজান ছবির জন্য প্রথমে আমির খানকে অ্যাপ্রোচ করা হয়, কিন্তু আমির খান তখন কোন ফার্স্ট টাইম ডিরেক্টরের সঙ্গে কাজ করতে রাজি হননি, তাই অফারটি আসে সঞ্জয় দত্তের কাছে। আর শাহজান ছিল সেই ছবি যে ছবির জন্য তিনি প্রথমবার ফিল্ম ফেয়ার নমিনেশন পান। ডিরেক্টর, প্রডিউসার এবং অ্যাক্টর ফিরোজ খান সঞ্জয় দত্তকে দুবাইয়ের আন্ডারওয়ার্ল্ড ডন দাউদের সঙ্গে দেখা করিয়েছিলেন, আর সেখান থেকেই সঞ্জয় দত্তের আন্ডারওয়ার্ল্ডের সঙ্গে কানেকশন শুরু হয়। সানাম ছবির প্রডিউসার শামির হিঙ্গোরা এবং হানিফ কারোলা, যাদের সঙ্গে সঞ্জয় দত্তের পরিচয় হয়।
ছবির শুটিং এর সময় সঞ্জয় দত্তের অনুরোধে তারাই সঞ্জয়কে বন্দুক এনে দেয়। সঞ্জয় দত্তকে ৩টি AK-47 এবং কিছু হ্যান্ড গ্রেনেড এনে দেওয়া হয়েছিল, কিন্তু সঞ্জয় সেখান থেকে একটি মাত্র AK-47 নিজের কাছে রাখেন এবং বাকি সমস্ত কিছু ফেরত দেন। সঞ্জয় দত্ত বলেন, আমি নিজের এবং পরিবারের সেফটির জন্য এই গান আমার কাছে রেখেছিলাম। এরপর ১৯৯২ সালে যখন মুম্বাই বিস্ফোরণ হয় তখন সেই দুই প্রডিউসার শামির এবং হানিফ গ্রেপ্তার হয় এবং তাদের কানেকশন আন্ডারওয়ার্ল্ড ডন আবু সেলিমের সঙ্গে পাওয়া যায়। আর বোম্বে হামলার জন্য অস্ত্র এবং বোম তারাই সাপ্লাই করেছিল, আর তার ফলশ্রুতিতে সঞ্জয় দত্তকেও গ্রেপ্তার করা হয়। সঞ্জয় দত্তকে অ্যারেস্ট করে যখন কোর্টে পেশ করা হয় তখন সঞ্জয় দত্ত বলেন, এই বন্দুক আমার পরিবারের সেফটির জন্য আমি রেখেছিলাম, কারণ সে সময় বাবরি মসজিদ ধ্বংসের পর সুনীল দত্তকে অনেক মারার জন্য হুমকি দেওয়া হয়েছিল। কিন্তু জজ সাহেব সঞ্জয় দত্তের এই বক্তব্য একদমই মানতে পারেনি, কারণ অলরেডি সঞ্জয় দত্তের পরিবারের কাছে ৩টি লাইসেন্সওয়ালা বন্দুক আগে থেকেই ছিল। কোর্ট এটা মানতে রাজি হননি যে তার কাছে আগে থেকে ৩টি লাইসেন্সওয়ালা বন্দুক থাকা সত্ত্বেও কেন তাকে চতুর্থ বন্দুক ইল্লিগাল প্রসেসে নিজের কাছে রাখতে হল। কোর্ট তাকে দোষী সাব্যস্ত করে এবং ১৯৯৩ সালে সঞ্জয় দত্তকে জেলে যেতে হয়। ১৯৯৩ সালে যখন খলনায়ক ছবিটি রিলিজ হয় তখন সঞ্জয় দত্ত জেলে ছিলেন, আর এই ছবির প্রমোশনের জন্য সঞ্জয় দত্তের জেলে থাকার ব্যাপারটাকে পরিচালক সুভাষ ঘাই অ্যাডভান্টেজ হিসেবে নেন। এই খলনায়ক ছবিটির ট্যাগলাইন তৈরি করেন, ইয়েস আই এম দ্য ভিলেন। আর ছবিটির প্রমোশনে এমন একটা অ্যাটমসফিয়ার তৈরি করা হয় যেন সঞ্জয় দত্ত রিয়েল লাইফেও ভিলেন। ছবির পোস্টারেও সঞ্জয় দত্তের জেলে থাকার ছবিটাকে প্রমোট করা হয়। আর এভাবেই খলনায়ক সারা দেশের সুপার হিট হয় এবং খলনায়ক ছবিটি ১৯৯৩ সালের বেস্ট সেকেন্ড হাইয়েস্ট আর্নিং ফিল্ম হিসেবে অভিহিত হয়। জেল যাওয়ার আগে সঞ্জয় কোনদিন পুজো পাঠও করেননি, কিন্তু জেলে যাওয়ার পর তিনি কিছুটা ধার্মিক হয়ে যান। তিনি সেখানে রামায়ণ, মহাভারত, হনুমান চল্লিশা পাঠ করতে থাকেন এবং সঞ্জয় দত্ত পরবর্তীতে বলেন, জেলে যাওয়ার কারণে মানুষের জীবনের আসল মূল্যবোধটি আমি বুঝতে পেরেছি। জেলে থাকা অবস্থায় সে বাড়ি রেহমান নামে ওই ব্যক্তি গ্রেপ্তারও হন মিথ্যা তথ্য দিয়ে। আরও কয়েকজন অভিনেত্রীকেও এভাবেই ফাঁসানোর চেষ্টা করেছিলেন তিনি। খুব তাড়াতাড়ি সঞ্জয়ের জীবন নিজের নিয়ন্ত্রণে নিয়ে আসেন। মান্যতা তার বন্ধুবান্ধবদের সঙ্গে মেলামেশা এবং বন্ধুদের উপর টাকা উড়ানো বন্ধ করে দেন। স্ত্রী সমস্ত সমস্যা কাটিয়ে সঞ্জয় এবং মান্যতা নিজেদের জীবন পথে এগিয়ে চলেছিলেন সুন্দরভাবে। এরই মাঝে তাদের জীবনে বেজে ওঠে আরেক দুঃখের সুর। ২০২০ সালের আগস্টে সঞ্জয়ের ফুসফুসে চতুর্থ স্তরের ক্যান্সার ধরা পড়ে। সঞ্জয় ভেবেছিলেন বিদেশে গিয়ে চিকিৎসা করাবেন। ০০২২ নয়, কিন্তু সারা পৃথিবী তখন যেহেতু কোভিড আক্রান্ত ভিসা পাননি চিকিৎসার জন্য পড়ে। অভিনেতা ঋত্বিক রোশনের বাবা রাকেশ রোশন একজন ভালো ক্যান্সার বিশেষজ্ঞের খোঁজ দেন। তখন ডাক্তার তাকে চুল পড়া এবং বমির বিষয়ে সতর্ক করেছিলেন। তখন তিনিও বলেছিলেন, মেরেকো কুছ নেই। শুধু তাই নয়, প্রত্যেকবার কিমোথেরাপির পরে রোজ ১ ঘণ্টা বসে বসে সাইকেল চালাতেন অভিনেতা। তারপরে ২-৩ ঘণ্টা ব্যাডমিন্টন খেলতেন। এভাবেই ক্যান্সার এবং জীবন সংগ্রামে লড়াই করেছেন সঞ্জয় দত্ত। পরিবার এবং অনুরাগীদের দুশ্চিন্তা মুক্ত করে বর্তমানে তিনি অনেকটাই রোগমুক্ত।